গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডালটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস ক্লাসে। আজকে আমরা অগ্নিবীর রিলেটেড একটি প্র্যাকটিস সেট আলোচনা করব। প্রত্যেকেই যারা কানেক্ট আছো, এর আগে আমি দুটি ক্লাস নিয়েছিলাম, আজকে তৃতীয় ক্লাস। তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে যুক্ত থাকো। পাশাপাশি আমরা যে ব্যাচগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপে তোমরা যুক্ত হবে কিভাবে? প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করবে এবং এখানে আমাদের পেড কোর্স অপশন আছে। এই অপশনে গেলে তোমরা অগ্নিবীরের ব্যাচ কিন্তু দেখতে পাবে। 2 মাসের একটা ব্যাচ আমাদের লঞ্চ করা হয়েছে, যার ভ্যালিডিটি তোমরা পাচ্ছ 1 বছর। তো এই ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়েছে। আপকামিং পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা দিচ্ছি। পাশাপাশি আমাদের আরো অনেক ব্যাচ রয়েছে, যারা কানেক্ট আছো। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, WBP ব্যাচ, রেলের ব্যাচ, NM/GNM, আপার প্রাইমারি প্র্যাকটিস ব্যাচ, আর্টসের জন্য, সায়েন্সের জন্য, এই নতুন নতুন ব্যাচগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো আমরা শুরু করছি আজকের MCQ প্র্যাকটিস। প্রথম প্রশ্ন স্ক্রিনে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে পাস হয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে পাস হয়? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক উত্তর কি হবে এখানে? 1773, 1784, 1793, 1813। ইতিহাস থেকে প্রশ্ন। পিটের ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এটি পাস হয়েছিল কোন সালে? সালটা কত হবে এখানে? সঠিক উত্তর আমরা পাচ্ছি অপশন বি, 1784 সাল। তখন বাংলার গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এর সময় এটি পাস হয়। ওয়ারেন হেস্টিংস তখন বাংলার গভর্নর ছিল, গভর্নর জেনারেল ছিলেন। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। পরবর্তী প্রশ্ন, ডক্ট্রিন অফ ল্যাবস কে প্রবর্তন করেন? ডক্ট্রিন অফ ল্যাবস, এটাকে বাংলায় আমরা কি বলি? এটাকে কি বলা হয় বাংলায়? সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি এটি কে চালু করেন? যে সমস্ত রাজাদের পুত্র সন্তান ছিল না, তারা দত্তক পুত্র নিতে পারবে না এবং সেই রাজ্যটি ব্রিটিশদের অন্তর্ভুক্ত হবে, এরকম মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন ব্রিটিশরা চালু করত এবং তার দ্বারা বিভিন্ন রাজ্য, সেই সময় দেশীয় রাজ্য তারা গ্রহণ বা জোর করে দখল করেছিল। ডক্ট্রিন অফ ল্যাবস এটি প্রবর্তন করেছেন লর্ড ডালহৌসি। কত সালে? সালটা হচ্ছে 1848 সাল। 1848 সালে এই সত্যবিলোপ নীতি চালু হয়। ওকে, আরেকটা রয়েছে, আমরা জানি যে অধীনতামূলক মিত্রতা নীতি, সেটা চালু করেছিল লর্ড ওয়েলেসলি 1798 সালে, আর এটা 1848 সালে। পরবর্তী কোশ্চেনে আসবো, কোশ্চেন নাম্বার 3, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য উল্লেখ আছে? কোশ্চেন নাম্বার 3, সঠিক উত্তর কি হবে? ভারতের সংবিধানের কোন আর্টিকেলে মৌলিক কর্তব্য সম্পর্কে বলা হয়েছে? তো ভারতবর্ষের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? বর্তমানে আমরা যদি বলি আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি আছে? মৌলিক কর্তব্য হচ্ছে 11টি। 11টি মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে আছে এবং এই মৌলিক কর্তব্যগুলো কোন কোন আর্টিকেলে আছে বা কোন আর্টিকেলে আছে? অনুচ্ছেদ 51, 51 রে, অনুচ্ছেদ 19 নাকি 21? খুব সহজ প্রশ্ন এবং উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 51A। এখানে আমাদের ভারতবর্ষে প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য কি সেটা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তো মৌলিক কর্তব্য এর কনসেপ্ট আমরা পেয়েছি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্যের ধারণা রাশিয়া থেকে নেওয়া হয়েছে বা সোভিয়েত ইউনিয়ন সেই সময় ছিল। এবং এই মৌলিক কর্তব্য কিন্তু ভারতের সংবিধানে পরে যুক্ত হয়েছে। 1950 সালে ভারতের সংবিধান যখন কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি, তখন মৌলিক কর্তব্য ছিল না। এই মৌলিক কর্তব্যগুলো যুক্ত হয় আমরা জানি যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনী দ্বারা 10টি যুক্ত হয়
এবং 2002 সালে গিয়ে 86তম সংবিধান সংশোধনী দ্বারা আরো একটি যুক্ত হয়। তো বর্তমান মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি। শরণ সিং কমিটির সুপারিশে এই মৌলিক কর্তব্যগুলো ভারতের সংবিধানে যুক্ত হয়। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 4। ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, অরুণা আসাফ আলী, বিজয়া লক্ষ্মী পণ্ডিত। কোশ্চেন নাম্বার 4, এখানে সঠিক উত্তর আমরা কি করব প্রত্যেকে বলবে? প্রথম মহিলা গভর্নর, অপশনে সরোজিনী নাইডু এখানে সঠিক উত্তর হবে অবশ্যই। তোমরা যারা অপশন এ করেছো উত্তর সঠিক হয়েছে। এবং কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। সরোজিনী নাইডু সম্পর্কে আমরা আরো অনেক কথাই বলতে পারি। সরোজিনী নাইডু ভারতবর্ষের প্রথম মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 1925 সালের কানপুর সেশন ভারতীয় মহিলা হিসেবে তিনি প্রথম মহিলা বললে অ্যানি বেসান্ত, 1917 কলকাতা অধিবেশন। আর যখন বলা হবে যে প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, সেটি হচ্ছে সরোজিনী নাইডু, 1925 সালে কানপুর অধিবেশনে। পাশাপাশি সরোজিনী নাইডু সম্পর্কে সরোজিনী নাইডুর লেখা বইয়ে আসে ব্রোকেন উইংস। কে লিখেছেন বইটি? সরোজিনী নাইডু। গান্ধীজিকে মিকি মাউস কে বলেছেন? সরোজিনী নাইডু। প্রথম মহিলা গভর্নর বা রাজ্যপাল কি হবে তাহলে? সরোজিনী নাইডু হয়ে যাবে অপশন এ সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, গ্রিন রেভলিউশন ভারতের সঙ্গে যুক্ত কে? গ্রিন রেভলিউশন নিয়ে ভারতের সঙ্গে যুক্ত কে ছিল? এম এস স্বামীনাথন, ভার্গিস কুরিয়ান, হোমি ভাবা, বিক্রম সারাভাই। তো এখানে আমরা সঠিক উত্তর কি করব? গ্রিন রেভলিউশন কোন বিষয় সম্পর্কিত? গ্রিন রেভলিউশন অর্থাৎ বাংলায় বললে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব হচ্ছে কি রিলেটেড বলো? খাদ্যশস্য রিলেটেড, ধান, গম, এইগুলো। ভারতের সবুজ বিপ্লব হয় কবে? 1966-67 এই সময়ে হয় এবং মূলত গম চাষে সবুজ বিপ্লব হয়। পাঞ্জাব হরিয়ানাতে গম চাষের ফলন খুব ভালো হয়, এটাই ভারতের সবুজ বিপ্লব বলা হচ্ছে। এবং সবুজ বিপ্লবের জনক ইন্টারন্যাশনালি আমরা বলি ডক্টর নরম্যান বোরল্যান্ড, তাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। এবং যদি বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনককে, উত্তর হবে ডক্টর এম এস স্বামীনাথন, তিনি হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক। ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় তাকে, ঠিক আছে? এটা কিন্তু আমরা মনে রাখবো। পরবর্তী আর একটা নাম আছে ভার্গিস কুরিয়ান, তাকে ফাদার অফ হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লবের জনক বলা হয়। দুধ উৎপাদন বৃদ্ধি, শ্বেত বিপ্লব মানে দুধ উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত। কোশ্চেন নাম্বার 6, চিপকো মুভমেন্ট কোথায় শুরু হয়? চিপকো মুভমেন্ট অর্থাৎ চিপকো আন্দোলন এটি কোথায় শুরু হয়? অপশন এ বিহার, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি রাজস্থান। চিপকো আন্দোলন কবে হয়? কে ছিল চিপকো আন্দোলন উল্লেখযোগ্য নেতা? এইগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। ভারতবর্ষে পরিবেশ আন্দোলন প্রচুর হয়েছে। বর্তমানে আরাবল্লী পর্বত বাঁচাও নিয়েও কিন্তু আন্দোলন চলছে একরকম। চিপকো আন্দোলন এটি ঘটনাটা কোন সালের? 1973। তৎকালীন উত্তরপ্রদেশ ছিল, বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে পড়ছে। সেখানে গাছ কাটাকে কেন্দ্র করে মানুষ কিন্তু আন্দোলন করে। গাছ, চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা। সাধারণ মানুষ যখন দেখলো যে বাইরে থেকে সব গাছ কাটতে আসছে এবং গাছ কাটলে কি হবে? বনভূমি ধ্বংসের পাশাপাশি ধস নামবে উত্তরাখণ্ডে, তার জন্য সাধারণ মানুষ প্রতিবাদ করে এবং গাছটাকে জড়িয়ে ধরে রাখতো যাতে গাছ কাটতে না পারে। এই আন্দোলনের উল্লেখযোগ্য নেতা সুন্দরলাল বহুগুণা, এই নামটা আমরা প্রত্যেকে জানি। সুন্দরলাল বহুগুণা উল্লেখযোগ্য নেতা, এটা তোমরা মাথায় রাখবে। অপশন বি সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। সুন্দরলাল বহুগুণা নামটা তোমরা মনে রাখবে। চিপকো আন্দোলনের রিলেটেড আরো অনেক আন্দোলন হয়েছে। কর্ণাটকে আপেক্ষ আন্দোলন হয় 1983-তে, ঠিক আছে? নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, ঠিক আছে? আরো এরকম বেশ কয়েকটা আন্দোলন আমরা দেখতে পাই ভারতে হয়েছে। আচ্ছা, ভারতের সংবিধানের বেসিক স্ট্রাকচার অর্থাৎ বাংলায় বললে মৌলিক কাঠামোর ধারণা, মৌলিক কাঠামো। একটা পয়েন্ট চলে আসে মৌলিক অধিকার সংশোধন নিয়ে, যে মৌলিক অধিকার সংশোধন করা যাবে কি যাবে না। বিভিন্ন মামলা হয়, কোন মামলায় রায় আসে যে মৌলিক অধিকার সংশোধন করতে গেলে আবার নতুন গণপরিষদ গঠন করতে হবে, সেটা পরে বাতিল হয়।
24তম সংবিধান সংশোধনী দ্বারা, এবং পরবর্তীকালে আমরা দেখব যে কেশবনন্দ ভারতী মামলা যেটা হয় 1973-এ। কেশবনন্দ ভারতী মামলাকে যে রায় আসে সেখানে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে মৌলিক অধিকার সংশোধন করা যাবে, কিন্তু মৌলিক কাঠামোটাকে সংশোধন করা যাবে না, অর্থাৎ বেসিক স্ট্রাকচার, অর্থাৎ ভারতের সংবিধান যে স্ট্রাকচার নিয়ে গঠিত হয়েছে সেই স্ট্রাকচারটাকে তুমি ভাঙতে পারবে না। অর্থাৎ মৌলিক অধিকার সংশোধনের ক্ষেত্রে কিন্তু এখানে একটা সেই বিষয় নিয়ে কিন্তু রায়টা আসে, মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ সংশোধন যোগ্য, কিন্তু সংশোধন করতে গেলে যে মৌলিক অধিকার যে সেন্সে ভারতের দেওয়া হয়েছে, অর্থাৎ সংবিধানের যে বেসিক স্ট্রাকচার অর্থাৎ মৌলিক কাঠামো আছে সেটাকে কখনোই ভাঙা যাবে না। এটাও কিন্তু বলা হচ্ছে কোন মামলায়? অপশন বি, কেশবনন্দ ভারতী মামলা, যে মামলাটা হয় 1973-এ। কোশ্চেন নাম্বার 8, ব্লু রেভলিউশন কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অর্থাৎ বাংলায় বললে আমরা বলতে পারি নীল বিপ্লব। নীল বিপ্লব বলতে কি বোঝায়? দুধ উৎপাদন, মাছ উৎপাদন, কৃষি, শিল্প। নীল বিপ্লব কিন্তু নীল চাষ নয়। আমরা ইতিহাসে নীল বিপ্লব পড়েছি, নীল বিদ্রোহ পড়েছি, নীল বিপ্লব নয়, নীল বিদ্রোহ পড়েছি। 1859-60 ওই সময় বাংলায় নীল বিদ্রোহ হয়, নীল চাষিরা বিদ্রোহ করে। আর এটা হচ্ছে ব্লু রেভলিউশন, অর্থাৎ নীল বিপ্লব বলতে আমরা এখানে বোঝাতে চাইছি যে এটা হচ্ছে মাছ উৎপাদন বৃদ্ধি, মাছ চাষে ভালো ফলনটাকে তোমার কৃষিভিত্তিক এখানে ব্লু রেভলিউশন বলা হয়। বিভিন্ন রং বেরঙের বিপ্লবের সঙ্গে তুলনা করা হয়, যেমন গ্রিন রেভলিউশন খাদ্যশস্য, ইয়েলো রেভলিউশন তৈলবীজ উৎপাদন বৃদ্ধি, হোয়াইট রেভলিউশন দুধ উৎপাদন বৃদ্ধি, রাউন্ড রেভলিউশন আলু উৎপাদন বৃদ্ধি, এরকম অনেক আছে, গোল্ডেন, ব্ল্যাক রেভলিউশন, বিভিন্ন বিষয় এখানে রেভলিউশন অর্থাৎ বিপ্লব অর্থাৎ উৎপাদন বৃদ্ধিকে মেনশন করা হয়। পিঙ্ক রেভলিউশন, রেড রেভলিউশন, এইগুলো। পরবর্তী কোশ্চেন, দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো, অগ্নিবীরে কিন্তু খুব কঠিন কোশ্চেন হবে বলে মনে হয় না, একটু পড়লে অগ্নিবীর পাওয়া সম্ভব যদি তোমরা করতে চাও। যদি অগ্নিবীর এই বিষয়টা আগে ছিল না, বিষয়টা মানে খুব একটা ভালো না আমার লাগে না আর কি, কিন্তু বর্তমান দিনের সাপেক্ষে সবকিছু বিবেচনা করে তোমাকে পরীক্ষা সব রকম দেওয়া হবে, মানে পরীক্ষা সব রকম দিতে হবে, ঠিক আছে, চেষ্টাই থাকো। কোশ্চেন নাম্বার 9, এখানে সঠিক উত্তর হবে সিনেমা জগতে ফিল্ম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 10 বলছে অপারেশন মেঘদূত কোথায় পরিচালিত হয়েছিল? অপারেশন মেঘদূত এটি কোথায় পরিচালিত হয়েছিল? কার্গিল, সিয়াচেন, লাদাখ, অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর এখানে কি হবে? অপারেশন মেঘদূত কোথায় পরিচালিত হয়েছিল? তো অপারেশন মেঘদূত কবে হয় সেটাও একটা প্রশ্ন। এটা হয়েছিল সিয়াচেন। সিয়াচেন হিমবাহ নাম আমরা প্রত্যেকেই জানি যে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ। তো অপারেশন মেঘদূত বলা হচ্ছে, এটা সালটা হচ্ছে 1984 সাল নাগাদ, 13ই এপ্রিল। এই সময়ে জম্মু কাশ্মীর, যেটা বর্তমান লাদাখে পড়ছে, সেখানে কারাকোরাম রেঞ্জে অবস্থিত সিয়াচেন হিমবাহে পরিচালিত হয়েছিল এটি। এবং এখানে আমরা দেখব এটি ছিল ভারতের সশস্ত্র বাহিনীর একটি দুঃসাহসিক অভিযান, যার মাধ্যমে ভারত পাকিস্তানের আগে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত সিয়াচেন হিমবাহের কৌশলগত উচ্চতাগুলো দখল করে। তো যাই হোক, তো এই ঘটনাটা 1984 সালের, এবং সিয়াচেন হিমবাহর ওই জায়গাটা দখল করা নিয়ে একটা সশস্ত্র অভিযান ছিল এটি। অপারেশনটার নাম দেওয়া হয়েছিল অপারেশন মেঘদূত। কোশ্চেন নাম্বার 11 বলছে কোনটি শিডিউল 7 এর অন্তর্গত নয়? সপ্তম তফসিলের অন্তর্গত নয় কোনটি? অপশন এ ইউনিয়ন লিস্ট, অপশন বি স্টেট লিস্ট, অপশন সি কনকারেন্ট লিস্ট, অপশন ডি ফান্ডামেন্টাল রাইটস। বলো এখানে উত্তর কি হবে?
সপ্তম তফসিল। তফসিল সংখ্যা বর্তমানে কটি আছে ভারতের সংবিধানে? 12টি। এই 12টির মধ্যে সপ্তম তফসিলে রয়েছে কেন্দ্র রাজ্যের সম্পর্ক, কেন্দ্র রাজ্যের যে আইনগত সম্পর্ক। আইনগত মানে কে কটা বিষয় আইন করতে পারে। আমরা জানি যে ইউনিয়ন লিস্ট, যেটাকে লিস্ট 1 বলা হয়, এখানে 100টা বিষয় আছে। স্টেট লিস্টে রয়েছে 61টি বিষয়, আর এখানে রয়েছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় 52টি বিষয়। ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার নিয়ে তোমার সপ্তম তফসিলে বলা হয়নি। তো এটা অ্যাকচুয়ালি কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টন নিয়ে বলা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার বন্টন, ক্ষমতার বন্টন। এই ক্ষমতাটা কি ক্ষমতা? আইনগত ক্ষমতা, আইন সংক্রান্ত। কে কটা বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। কেন্দ্র রাজ্যের আইনগত সম্পর্কের মধ্যে সম্পর্ক নিয়ে সপ্তম তফসিলে বলা হয়েছে, এবং এখানে আমরা জানি 3টে লিস্ট আছে। একটা কেন্দ্রীয় তালিকা, যেটাকে ইউনিয়ন লিস্ট বলা হয়, একটা রাজ্য তালিকা, যেটাকে স্টেট লিস্ট আমরা বলে থাকি, এবং একটি রয়েছে যুগ্ম বা যৌথ তালিকা, যেটাকে কনকারেন্ট লিস্ট বলা হয়। এবং কোন বিষয়ে কটা, কোন লিস্টে কটা বিষয় আছে, অর্থাৎ কেন্দ্র কটা বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে সেটা আমরা জানবো। বর্তমানে 100টি, রাজ্য সরকার 61 অর্থাৎ 61টি বিষয় আইন করতে পারে, এবং যৌথভাবে কেন্দ্র রাজ্য 52টি বিষয় আইন প্রণয়ন করতে পারে। এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো। কোশ্চেন নাম্বার 12 বলছে, ভারতের সংবিধান কোন দেশের থেকে ডিরেক্টিভ প্রিন্সিপাল গ্রহণ করেছে। ডিরেক্টিভ প্রিন্সিপাল অর্থাৎ বাংলায় বললে কি হবে? নির্দেশাত্মক নীতি। নির্দেশাত্মক নীতি ভারত কোন দেশ থেকে নিয়েছে? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি আমরা বলে থাকি। এই নির্দেশাত্মক নীতি ধারণা আমরা নিয়েছি কোন দেশ থেকে? অপশন এ বলছে ইউএসএ, অপশন বি বলছে ইউকে, ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন, অপশন সি বলছে আয়ারল্যান্ড, অপশন ডি কানাডা। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব? নির্দেশাত্মক নীতি ধারণা আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে আসবো, নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ কবে গঠিত হয়েছে? 2014, 2015, 2016, 2017। নীতি আয়োগ, এটি আগে যে প্ল্যানিং কমিশন ছিল তার পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয়েছে, এবং এটি গঠিত হয় 2000 কত সালে? 2015 সাল। 2015 সালের 1 জানুয়ারি। নীতি আয়োগ গঠিত হয়েছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা আসবো। কোশ্চেন নাম্বার 14 বলছে, ব্যাটল অফ বক্সার কবে হয়? ব্যাটল অফ বক্সার কবে হয়? বক্সারের যুদ্ধ কবে হয়? কাদের মধ্যে হয় বলতো? বক্সারের যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল? ইংরেজদের সঙ্গে হয়েছিল। তৎকালীন বাংলার বিতাড়িত নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, এই 3 জনের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের হয়েছিল। বক্সারের যুদ্ধ সালটা 1764 সাল। 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের দ্বারা ভারতের বুকে কিন্তু আমরা দেখব যে ব্রিটিশ শাসনের সূচনা হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা ব্যবসা করতে এসে ক্ষমতা দখল করবে, এবং বক্সারের যুদ্ধটা একটা ঐতিহাসিক যুদ্ধ, যেটা আমরা জানি বক্সারের যুদ্ধের দ্বারা তাদের ক্ষমতাটা আরো বৃদ্ধি পায়। তখন শুধু 57 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়েছিল, এখানে অযোধ্যার নবাব তাকে হারাচ্ছে বাংলার মীর কাসিম, পাশাপাশি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। 3টে বাহিনী যখন হারছে তখন তাদের ক্ষমতা প্রতিপত্তি আরো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং তারা একচেটিয়া অধিকার বিস্তার শুরু করছে এই জায়গা থেকেই। ঠিক আছে, 1764 সালে বক্সারের যুদ্ধের সময় ইংরেজ গভর্নর কে ছিল, অর্থাৎ বাংলার গভর্নর কে ছিল, এটাও কিন্তু প্রশ্ন আসে। এই সময় বাংলার গভর্নর কে ছিল? বাংলার গভর্নর ছিল ভানসিটাট। ভানসিটাট নামক ব্যক্তি, তিনি ছিল সেই সময় বাংলার
গভর্নর। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 15। ভারতের প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? প্রথম চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? টি.এন. সেশন, সুকুমার সেন, কে সুন্দরম, এন গোপালস্বামী। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সঠিক উত্তর হবে সুকুমার সেন, বাঙালি। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। নির্বাচন কমিশন কবে গঠিত হয় বলতো? নির্বাচন কমিশন গঠিত হয় কোন আর্টিকেলের ভিত্তিতে? আর্টিকেল 324-এ ভারতে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে এবং এই নির্বাচন কমিশন সম্পর্কে আমরা যেটা বলতে চাইছি, কবে এটি গঠিত হয়? 1950 সালে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। 1950 সালের 25শে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়। তো এই 25শে জানুয়ারি তারিখটা আমরা পালন করি ন্যাশনাল ভোটার ডে। 25th অফ জানুয়ারি আমরা জাতীয় ভোটার দিবস পালন করি। নির্বাচন কমিশন গঠিত হয় তাহলে কবে বললাম? নির্বাচন কমিশন ভারতে গঠিত হয়েছিল 1950 সালের 25শে জানুয়ারি এবং 25শে জানুয়ারি এই তারিখটি আমরা জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করে থাকি। পরবর্তী কোশ্চেন আমরা আসবো, কোশ্চেন নাম্বার 16। বলছি আর্টিকেল 370 অর্থাৎ 370 নম্বর ধারা কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল? পাঞ্জাব, জম্মু কাশ্মীর, আসাম, সিকিম। 370-এ কিছু বিশেষ সুযোগ সুবিধা ছিল কাদের? জম্মু কাশ্মীর, সেটা কিন্তু এখন উঠে গেছে। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর হবে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 17 বলছি আইএনএস বিক্রমাদিত্য এটি কি? আইএনএস বিক্রমাদিত্য এটি কি? একটি সাবমেরিন, একটি যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী। অপশন ডি মিসাইল। এটাকে আমরা যুদ্ধ জাহাজ বলতে পারি। যুদ্ধ জাহাজ, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা যুদ্ধ জাহাজ, ঠিক আছে, যুদ্ধ বিমান নয়। এখানে কিন্তু বিভিন্ন যুদ্ধ বিমান ল্যান্ড করে এমন একটি এটি এক যুদ্ধ জাহাজ যেখানে বহু বিমান সেখান থেকে উঠতে পারে আবার ল্যান্ড করতে পারে। এটাকে বলা হচ্ছে বিমানবাহী রণতরী। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। এবং এখানে ইনফরমেশনটা লেখা আছে যে আইএনএস বিক্রমাদিত্য হলো ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম এবং প্রধান বিমানবাহী যুদ্ধ জাহাজ, এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি মূলত একটি পরিবর্তিত কিয়েভ শ্রেণীর রুশ রণতরী যা রাশিয়ার থেকে কেনা হয়েছিল 2013 সালে এবং ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। এটি মূলত স্টোবার প্রযুক্তির, অর্থাৎ জাহাজটি থেকে যুদ্ধ বিমান উড়ে যেতে এবং নামতে পারে, তাহলে এটাকে একটা যুদ্ধ জাহাজ বলা যেতে পারে যেখানে বিভিন্ন বিমান উঠতে পারে আবার ল্যান্ড করতে পারে। 2013 সালে এটা কেনা হয়েছিল। কোশ্চেন নাম্বার 18। 2026 সালে আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কে জয়লাভ করলো? কোন দেশ জয়লাভ করলো? ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর কি হবে এখানে? 2026 সালে এই বছরে হয়ে গেল আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেখানে বৈভব সূর্যবংশী দেখবে অনেক রান করেছিল, 175 সম্ভবত, এবং ভারত জয়লাভ করেছিল। অপশনে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ডকে হারিয়ে ভারত জয়লাভ করে। কোশ্চেন নাম্বার 19 বলছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কবে কার্যকর হয়? আর টিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আচ্ছা, এটি কবে কার্যকর হয়? 2004, 5, 6, 7। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে 2005 সালে। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী, আচ্ছা, এখানে তোমরা যারা কানেক্ট আছো আমাদের কিন্তু বেশ কিছু ব্যাচ অ্যাভেলেবেল আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই ব্যাচ তোমরা নিতে পারো। কোশ্চেন নাম্বার 20 বলা হচ্ছে যে গগনায়ন মিশন এটি কোন সংস্থার অন্তর্ভুক্ত? গগনায়ন মিশন এটি কোন সংস্থার অন্তর্ভুক্ত?
ডিআরডিও, ইসরো, নাসা, ইএসএ। গগনায়ন মিশন এটা হচ্ছে বিভিন্ন তোমার হচ্ছে মহাকাশ যান পাঠানোর একটা ব্যবস্থা, যেটা ইসরো কন্ট্রোল করে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার সদর দপ্তর আছে বেঙ্গালুরু, এবং 1969 সালে ইসরো গঠিত হয়। বর্তমানে ভি নারায়ণন ইসরোর চেয়ারম্যান। কোশ্চেন নাম্বার 21 বলছে নন অ্যালাইন্ড মুভমেন্ট। নন অ্যালাইন্ড মুভমেন্ট এর প্রথম সম্মেলন কোথায় হয়? নন অ্যালাইন্ড মুভমেন্ট এর প্রথম সম্মেলন কোথায় হয়? দিল্লি, বেলগ্রেড, কায়রো, জাকার্তা। কোশ্চেনটা একটু তোমরা হয়তো নতুন দেখতে পারো। তো এই ঘটনাটা কোন সময়কার? সময়টা কবে এবং কোথায় হয় যদি আমরা দেখি বেলগ্রেড। বেলগ্রেডটা কোন দেশে বলতো? এখানে আমরা ডিটেলস রেখেছি যে নন অ্যালাইন্ড মুভমেন্ট, যেটাকে সংক্ষেপে এনএএম বলা হয়, বা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয়েছিল 1961 সালের 1 থেকে 6 সেপ্টেম্বর তৎকালীন যুগোস্লোভিয়ার রাজধানী বেলগ্রেডে। এবং এই ঐতিহাসিক সম্মেলনে 25টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিল, যা ঠান্ডা যুদ্ধের সময় দুই প্রধান ক্ষমতা ব্লকের বাইরে থাকার লক্ষ্যে গঠিত হয়েছিল। এই ঘটনাটা 1961 সালের, এবং এটা জোট নিরপেক্ষ আন্দোলনের কথা বলা হচ্ছে। সেই সময় যুগোস্লোভিয়ার রাজধানী বেলগ্রেডে এই সম্মেলনটি হয়েছিল। কোশ্চেন নাম্বার 22 বলা হচ্ছে জাম প্লাজম তত্ত্বটি নিম্নের কার? জাম প্লাজম তত্ত্বের প্রবক্তা কে? ভাইসম্যান, জেনোফেন, ডারউইন, হুগো দা ভ্রিস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞানী ভাইসম্যান। জাম প্লাজম তত্ত্বের প্রবক্তা হুগো দা ভ্রিসের রয়েছে মিউটেশন তত্ত্ব। মিউটেশন থিওরির প্রবক্তা কে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন হুগো দা ভ্রিস। পাশাপাশি আমরা বলতে পারি প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বটা ডারউইনের। ফিসকাল ডেফিসিট বলতে কি বোঝায়? ফিসকাল ডেফিসিট বলতে কি বোঝায়? আয় বেশি ব্যয় কম, ব্যয় বেশি আয় কম, আয় ও ব্যয় সমান। অপশন ডি কর বৃদ্ধি। অর্থনৈতিক মন্দা, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যেখানে ব্যয় বেশি আয় কম। অপশন বি, ব্যয় বেশি হয়ে যাচ্ছে ইনকাম নেই। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 24 বলছে যে ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কিন্তু একটি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আমরা বলতে পারি। সাইলেন্ট ভ্যালি এটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর এখানে কি হবে? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক বা এই জায়গাটি আমরা দেখব যে কেরালাতে অবস্থিত। ভারতের লৌহ মানব বলা হয় কাকে? আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সুভাষ চন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং, লাল বাহাদুর শাস্ত্রী। সহজ প্রশ্ন আছে। কোশ্চেন নাম্বার 25 অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে আজকে সেশন এন্ড করছি। নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকে 25 প্রশ্নের মধ্যে তোমার সঠিক উত্তর কয়টি হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশাপাশি যে কোশ্চেনগুলো তুমি জানো না বা ভুল করেছো, অজানা বা ভুল কোশ্চেনগুলো তুমি লিখে রাখবে। যে কোশ্চেনগুলো তুমি পেরেছো ভাববে ওইগুলো তুমি পারবে, যেগুলো জানা ছিল না বা ভুল করেছো সেই কোশ্চেনগুলো কিন্তু নোট করবে। তো আমাদের সেশন আজ এখানে এন্ড করলাম। প্রত্যেকেই যারা কানেক্ট আছো আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, তিনটি চ্যানেলে কিন্তু আমরা ফ্রি ক্লাস নিয়ে থাকি। এবং TWS একাডেমি নামেই আমাদের অ্যাপ রয়েছে। এই অ্যাপে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি আমরা কিন্তু দিচ্ছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। সেশনটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।